এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা ভাইরাস তার সর্বগ্রাসী তৎপরতা অব্যাহত রেখেছে। ইতিমধ্যেই আমরা ঈদ একেবারে ভিন্ন রকমের এক ঈদ পালন করলাম এবং কোভিড-19 গোটা বিশ্বব্যাপী যে আগ্রাসী তৎপরতা তার সেটি বাংলাদেশে অব্যাহত আছে এবং সাম্প্রতিককালে দক্ষিণ এশিয়া জুড়েই আসলে সে তার প্রভাব বা আধিপত্য বিস্তার করে চলেছে। বাংলাদেশের পরিস্থিতিও বেশ আশঙ্কাজনক। প্রতিদিনই সংখ্যাটা বাড়ছে, আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা কম বেশি ওঠানামা, সেটি অবশ্য নির্ভর করছে পরীক্ষা নিরীক্ষার উপরে। কোভিড-19 তার প্রভাব প্রতিক্রিয়া যেটি শুধুমাত্র মৃত্যু ঝুঁকি বা স্বাস্থ্য ঝুঁকির মধ্যেই সীমাবদ্ধ নয়, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, কূটনৈতিক ঝুঁকির মধ্যেও সে তার আধিপত্য বিস্তার করে চলেছে। সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং এটি যেহেতু একটা বৈশ্বিক সমস্যা, আমরা প্রতিদিনই চেষ্টা করছি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নানান জনকে, নানান বিষয় বিশেষজ্ঞদেরকে যুক্ত করবার জন্যে, তাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের জন্যে। আজকেও আমার সঙ্গে পাকিস্তানের করাচি থেকে যুক্ত হচ্ছেন অ্যাম্বাসাডর রফিউজ্জামান সিদ্দিকী, একজন ফর্মার ডিপ্লোম্যাট পাকিস্তানের। Ambassador Rafiuzzaman Siddiqui is former High Commissioner of Pakistan to Bangladesh and Kenya, former ambassador to Bhutan. He also served as UN representative of Pakistan at UN Habitat and UNEP in Nairobi, Kenya. His grandfather Chaudhry Kholiquzzaman, who was one of the founders of Pakistan, served as governor for East Pakistan in the early 50s. আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন প্রফেসর ডক্টর ABM আবদুল্লাহ, মেডিসিনের বিশেষজ্ঞ এবং তিনি ফর্মার চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ মেডিসিন, ফর্মার ডিন ফ্যাকাল্টি অফ মেডিসিন এন্ড হি ইজ দ্য ইউজিসি প্রফেসর অফ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি এবং 21 পদক প্রাপ্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডক্টর ABM Abdullah আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন। প্রফেসর ডক্টর ABM Abdullah and Ambassador Rafiuzzaman Siddiqui, welcome to the program. প্রফেসর আবদুল্লাহ, একটু আপনার কাছ থেকে শুনতে চাইবো যে সর্বশেষ পরিস্থিতি, অনেক কিছুই করা হলো কিন্তু শেষ পর্যন্ত মনে হচ্ছে কোনো কিছুতে কাজ হলো না, বা এভাবেও বলা যেতে পারে যে যা কিছু করা হয়েছে আসলে ঠিক সিরিয়াসলি করা হয়নি, যার ফলে সংকটটা ঘনীভূত হচ্ছে প্রতিনিয়ত। নানানভাবে নানান মৃত্যুর খবর আমরা পাচ্ছি। সরকারি হিসেব মতো যেটি সেটি যে কমার দিকে তা নয়, এটি ঊর্ধ্বমুখী। আমরা আক্রান্তের সংখ্যাটাও ঊর্ধ্বমুখী, যদিও এটি নির্ভর করছে পরীক্ষা নিরীক্ষার উপরে। পরীক্ষা বেশি হলে সংখ্যাটা বাড়ছে, পরীক্ষা কম হলে সংখ্যাটা কমছে। সো পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখছেন আসলে? ধন্যবাদ। আসলে তো গত কয়েকদিনের ঘটনাগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আমাদের দেশে এই করোনা মানে কোভিড-19 সংক্রমণের হার কিন্তু বাড়ছেই, কম বেশি, মাঝে মধ্যে বাড়ে মাঝে মধ্যে কমে। এটা যেটা বললেন আপনি, এটা ডিপেন্ড করে টেস্ট কতটা আমরা করলাম। আমরা যদি যা টেস্ট করছি, যে কয়টা টেস্ট করি, কয়েক হাজার করি, তার মধ্যে কটা পজিটিভ সেটা কিন্তু আমরা ওইটাই বলছি। কিন্তু আমার যেটা মনে হয় প্রকৃত আক্রান্তের হার কিন্তু আরও বেশি। আমার মনে হয় যে অনেক আক্রান্ত হয়ে গেছে। আমরা যদি টেস্ট আরও বাড়াতে পারতাম, এখন তো প্রায় 10,000 হয়ে যায়, এর মধ্যে যতগুলো পজিটিভ হয় এটি কিন্তু দেশের রিয়েল পিকচার আমার কাছে মনে হয় না। আমার মনে হয় আক্রান্তের হার অনেক বেশি, কয়েক লক্ষ হয়তো ছাড়াই গেছে। টেস্ট করলে কিন্তু আমরা বুঝতে পারতাম হার কিন্তু বেড়েই যাচ্ছে এবং অনেকেই কিন্তু অ্যাসিমটোমেটিক, এবং এটা কিন্তু মোর কমন। আমরা অনেক রুগী পাই বা পাচ্ছি না, বা অনেকে আমরা জানিও না। প্রায় 25% কমপক্ষে রোগী কিন্তু অ্যাসিমটোমেটিক, তার কোনো লক্ষণ নেই, তারা কিন্তু ভালো মানুষ, জ্বর নাই, সর্দি নাই, কাশি নাই, কোনো ব্যথা নাই, কিছুই কিন্তু নাই। এবং এই রোগগুলো কিন্তু সমস্যা যেটা হয়, তারা অ্যাসিমটোমেটিক, যারা ভালো আছে মানে অ্যাপারেন্টলি ভালো, তারা কিন্তু আসলে ডেঞ্জারাস। তাদের মাধ্যমে অন্যদের মধ্যে কিন্তু এই রোগটা কিন্তু ছড়াচ্ছে বেশি, কারণ আমরা তো জানি না। এবং উনি ঘোরাফেরা করছেন, যেখানে সেখানে যাচ্ছে, ইভেন নিজের ফ্যামিলি, গ্রামে গঞ্জে, পাড়া প্রতিবেশী, বাজারে যাচ্ছে, হাটে ঘাটে যেখানে যাচ্ছে, ঘুরতেছে, বেড়াচ্ছে, রেস্টুরেন্টে যাচ্ছে, এগুলো কিন্তু ডেঞ্জারাস। তাদের মধ্যে ছড়ানোর হার কিন্তু বেশি। আপনি গত কয়েকদিন যদি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, ঈদের আগে প্রচুর লোক কিন্তু গ্রামে গঞ্জে চলে গেছে। একদিন কিন্তু গ্রামের অবস্থাটা অতটা খারাপ ছিল না। আমরা বিভিন্ন শহরে পাচ্ছি, কতগুলো হটস্পটও আছে, আক্রান্তের হার দেখছি, কিন্তু গ্রামে এত হয়তো 2-1 করে কেস ছিল। এই যে ঈদের আগে আমরা বারবার বলছি আপনার বাড়িতে যাবেন না, আপনার ঘরে বসে থাকেন, যে যেখানে আছেন ওখানে ঈদ করবেন। এই ঈদটা তো নিরানন্দ, একটা বিষাদময় ঈদ, এর কোনো সন্দেহ নাই। কিন্তু প্রফেসর, যদি আপনি যাওয়ার সুযোগ করে দেন, মানে সুযোগগুলি বন্ধ না করেন, মানুষ তো, আমরা তো আসলে একটা শৃঙ্খলাপরায়ণ জাতি না, এটা আমরা সবাই জানি। সেটা সত্য, সেটা তো আপনি যদি স্ট্রিক্ট হতেন, আপনি যদি যাওয়া আসার পথগুলো বন্ধ করে দিতেন, তাহলে তো এটা হওয়ার কথা না। সেটা সত্য, কিন্তু তারপরেও মানুষ তার নিজেরও তো একটা দায়িত্ব আছে।
তার তো উনি তো একটা নাগরিক, তার নাগরিক দায়িত্ব আছে, ওনাকে সচেতন তো হইতে হবে। ওনার নিজের কি রেসপন্সিবিলিটি নাই? উনিকে একটু বুঝে তো, আমরা তো বিভিন্ন সময় বলছি যে আপনি ভালো থাকলেই হবে না, আপনি নিজে অসুস্থ হতে পারেন, অথবা আপনি ভালো আছেন আপনার মাধ্যমে রোগ অন্যদের মাধ্যমে ছড়বে। এই যে আমরা বাড়ি গেলাম, আমি কিন্তু আমার নাগরিক দায়িত্বর ব্যাপারে খুব যথেষ্ট শিথিলতা দেখালাম, আমি আমার নাগরিক দায়িত্ব পালন করলাম না। তো যেটা বললেন, হ্যাঁ সুযোগ করে দেওয়া, আমরা তো বারবার বলছি আপনারা যাবেন না, যে যেখানে আছেন ঈদ করেন। এবার রোজাটাও তো এবার তাই হলো, কত ইফতার হলো, ইফতার পার্টি হলো না, নামাজ যদিও মসজিদ শেষের দিকে খুলে দেওয়া হলো, এরা কিন্তু মানুষ তারাবি পড়ে বা ভালো খতম হয়, কত কিছু হয়, কিন্তু হচ্ছে না। অনেক কিছুই তো আমরা মেনে নিছি, এইটুকু কি মেনে নেওয়া যেত না? জনগণ তার দায়িত্ব কিন্তু পালন করে না। আর যেটা বললেন, হ্যাঁ সুযোগ করে পুলিশ কিন্তু নিরাপদ কিন্তু চেষ্টা করছে, অনেক ফেরি যাইতে দেয় না, আটকাছে, লোককে বাসে করে তার ঘরে নিয়ে আসছে, চেষ্টা কিন্তু করছে, মাইকিং করছে, যে রাস্তায় গিয়ে গিয়ে বলছে আপনার ঘরে থাকুন, বের হবেন না, যেমন কিন্তু বলছে তারা। শেষের দিকে হয়তো একটু অসুবিধা কিন্তু হয়ে গেছে, যেমন কদিন বন্ধ রাখা হলো, কড়াকড়ি ছিল না, তারা কড়াকড়ি করা হয়েছিল। পরে একটা ঘোষণা যে আসলো যে নিজ নিজ গাড়িতে বাড়ি যেতে পারবেন, আমার মনে হয় যে এই ঘোষণা দেওয়া, কিন্তু এই ঘোষণার সুযোগ নিয়ে অনেক লোক কিন্তু বাড়ি এবং চলে আরেকটা গেছে। বিষয় আপনি আমাদেরকে একটু যদি বলেন যে পরীক্ষা তো আসলে পরীক্ষার সংখ্যা তো বাড়ছে না, সেটা বাড়ানো যাচ্ছে না কেন? পরীক্ষা বাড়ে নাই তা না, মানে আগে যা ছিল, আগে তো একটা না না, সেন্টারে বাড়ছে তো, করতো, আপনি কিন্তু কিন্তু যে মানে হারে নাম্বার আরো বাড়ানো আপনি দরকার। যে হারে আশঙ্কা শুরুতে করছেন এটা সেটা 10,000-এর মধ্যে সত্যই, সীমাবদ্ধ। শুরুতে কিন্তু একটা সেন্টার হতো আইডিসিআরে, আস্তে আস্তে অনেকগুলো, প্রায় 40 মানে 47 কিন্তু সেন্টার 17 কিন্তু কোটি হয়ে গেছে। মানুষের জন্য দেশের তো সেটি হয়তো খুবই সাফিসিয়েন্ট, আমি অপর্যাপ্ত। তো মনে করি আরো বাড়ানো উচিত এবং দ্রুত বাড়ানো উচিত। যদি বাড়াইতে পারি তাহলে হয়তো আমরা রিয়েল সংখ্যাটা এবং জানতে সেখানে পারবো। আরেকটা প্রশ্ন যে অন্য যারাও সহায়তা করতে চাইছেন, যেমন প্রফেসর ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তার গণস্বাস্থ্য কেন্দ্র, সেই সব সহায়তা নেবার ব্যাপারে তো খুব একটা উৎসাহ হ্যাঁ সেটা আছে একটা পয়েন্ট, কিন্তু আছে তার বলে চেয়েও মনে যেটা হয় না। জরুরি, আমি মনে করি যে এখন যা সেন্টার এটা সাফিসিয়েন্ট না, আরো অন্তত প্রত্যেক জেলাতে করা উচিত। কিন্তু প্রবলেম যেটা হয়, এটা তো টেকনিক্যাল ব্যাপার, জি। মেশিনারি ব্যাপারে, যন্ত্রপাতি আছে, ম্যান পাওয়ার লাগবে, ধরেন টেকনিশিয়ান লাগবে, সমস্যা কিন্তু অনেকগুলো রয়ে গেছে, এটাও কিন্তু সত্য। তবু আস্তে আস্তে কিন্তু বাড়ানো হচ্ছে, আমাদের দ্রুত আরো বাড়ানোর দরকার, নাহলে কিন্তু আমরা দেশের রিয়েল পিকচার কিন্তু পাচ্ছি না। বিশেষ করে যেগুলো অ্যাসিমটোমেটিক, এগুলো দ্রুত ডায়াগনোস করা দরকার, দ্রুত শনাক্ত করা দরকার। এবং তাদের যদি ডায়াগনোসিস করা যেত, তাদের যদি আমরা আইসোলেট করতে পারতাম, তাহলে কিন্তু সংক্রমণের হার যে হারে বাড়ছে আমরা কিন্তু কমাইতে পারতাম। তারপরেও আমি যেটা ভয় পাচ্ছি, যে গ্রামে গিয়ে এতগুলো লোক, যে লক্ষ লক্ষ অনেক কোটি লোক কিন্তু গ্রামে গেছে, গ্রামে তারা ছড়াই দিচ্ছে, আমি তো ভয় পাচ্ছি তারা গ্রামে ছড়াই দিল। এবং গ্রামে তো টেস্টের সুযোগ মোটেই নাই বলতে গেলে, হয়তো জেলা সদর কয়েকটা, সব জেলাতে তো নাইও। এবং এই লোকগুলো কিন্তু কয়েকদিন পরে আবার শহরে ফিরে আসবে। আমি তো মনে করি একবার তারা যায় গ্রামে ছড়াই দিচ্ছে, আবার তারা না, কিন্তু শহরে এই আসছে, আবার একই তো জিনিস ছড়াবে। তো এই একই জিনিস তো একদম শুরু থেকেই হচ্ছে। এটা হচ্ছে। মানে শুরুতেই আপনি বন্ধ করলেন, আবার খুলে দিচ্ছেন, আবার বন্ধ করছেন, এবং এই সেনাবাহিনী নামাচ্ছেন, আবার কোনো কিছুই দেখা যাচ্ছে না। আবার এখন দেখি আপনাদের টেকনিক্যাল কমিটি এটা করা হয়েছে, বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন সন্ধ্যার পরে কারফিউ দিতে। আমি এই অনুষ্ঠানে অন্তত কয়েকদিন প্রশ্ন তুলেছি যে করোনা ভাইরাস কি রাতের বেলা ছড়ায় নাকি, মানে বিশেষজ্ঞদের কাছে এরকম কোনো তথ্য আছে? আমি এটা তো শুনিনি আসলে, কোথাও হ্যাঁ যে কথাটা যেটা রাতের বেলা তো বললেন, মানুষ এমনিতেই কম বেরোয় এখন। মানে তো ঘুমায় আপনি থাকে, রাতে তো বাইর রাতের হয় বেলা না। কারফিউ দিবেন, আপনার কারফিউ দিতে হলে আপনি দিনের বেলা দেন, রাতের বেলা মানে কি? না, মানে সেটা বিশেষজ্ঞরা মানে এই তথ্য, এই উপাত্ত কোত্থেকে পাচ্ছেন যে? আসলে এই কথাটা সত্যই, কারণ রাতে তো মানে এমনিও বাইর হয় না, কিন্তু এই করোনা আসার পর থেকে মানুষ রাতে ঘোরাফেরা যায় না, দোকানপাট বন্ধ থাকে, রাস্তাঘাট বন্ধ থাকে, প্রায় রাস্তাঘাট বন্ধ মানে গাড়ি ঘোড়া তো চলে না, ইভেন ফুটপাথ বন্ধ, দোকান সবই তো বন্ধ, মানুষ তো যায় না বেশি। তারপরেও তারা কি মনে করে রাতে কারফিউ দিতে বললেন, যেটা আপনি বললেন, কারফিউ দিলে তো দিনেই দাও, দিনে খুলে দিলেন, মানুষ চলাফেরা করলো, যেখানে সেখানে গেল, ঘোরাফেরা করছে, এই এটা ছড়াই দিচ্ছে, আর রাতে কারফিউ দিল যে সময় দরকারই নাই। তো সেটা তো আসলে আমার তো মানে কন্ট্রাডিকশন হয়ে গেছে বেশ, এটা তো কথাটা আমি সত্য হলো না এটা আসলে। আমি আসছি আবার আপনার কাছে। অ্যাম্বাসাডার, ক্যান ইউ হিয়ার মি? Yes, I can. Thank you. Thank you. Pakistan is the second worst affected country in South Asia after India. So far, around 56,000 have been infected, almost 1,200 died, and at least 120 are in critical condition in Pakistan. So, what is the latest situation in Pakistan as well as in Karachi, and what's your take on COVID-19? Ambassador Rafiuzzaman. You see, thank you very much for having me over. As you mentioned, that things are not really good here also. And we are the second largest affected country in the region. And about 56,000 were affected, about more than 1,000 people have died, and about 17,000 recovered.
So there is a situation, of course, the situation is not all that good, but the government at the center as well as in all the 4 provinces is taking every step to ensure that, it is brought under control. But unfortunately, I think that it's still not very, it's not improving. And as you know, that Karachi, the largest city, has also a large number of affected patients here of COVID-19. And in Sindh, rural, because Sindh is divided into like urban and rural. Karachi is the biggest city, so it is the most badly affected. Most of the hospitals are, taking patients. Initially, the private hospitals were turning the COVID patients away, but now they have been instructed by the government that they have to accept every patient of COVID. So most of the private as well as the government hospitals are admitting COVID. The problem with our, countries is that the testing is an issue, because now a large number of people are being tested, but still, keeping in view our huge population, I would say that the number is still not what it should be. According to World Health Organization, Pakistan healthcare system is not even satisfying. So Pakistan spends only 2.75% of its GDP on healthcare. That is below average for a developing country. So how is it possible to fight against the COVID-19 crisis with the worst healthcare system? And what is the reason for the heads of government in almost every country to be so indifferent to the public health sector? The amount our government in the region spend on health is really minimal. And I think it has been a long, issue that we need to enhance our, spending on health, and which unfortunately we are not doing. So this is one of the reasons that we are not being able to handle adroitly the way we should. And do you think the Pakistan government will face severe problems balancing the economy and public health at the post-COVID period? You see, this has been quite a challenge for the government. Actually, the government, the Prime Minister Imran Khan has always been saying that we should go for a smart lockdown. Whereas, we are a developing country, we are a developed economy, and we have huge challenges in meeting up the requirements of the poor population. And the complete lockdown naturally affects the poor man, a man on the street. But having said that, I'm of the view that keeping in view the intensity, the gravity of the situation, it would have been better if we had gone for a strict lockdown, which unfortunately is not happening, because recently when it was eased, just before the Eid, hundreds and thousands of people just before Eid, they flocked to bazaars. There was no social distancing. People were interacting with each other. And besides that, our societal structure is such that we do not really follow the instructions that are given by the government. Everyone is to their own. So that is the reason that it has kind of, the corona has spread. And there is a likelihood that, this is what the grapevine is, that the government is going to come back to lockdown again, and they're going to impose curfews. So I hope that this step is taken in order to rein in the virus. I'll come back to you again. Stay with us, Ambassador. প্রফেসর আব্দুল্লাহ, একটু আমাদেরকে আমি একটু শুনতে চাইবো আপনার কাছে যে আসলে সিনারিওটা আপনি বলছেন এটি আসলে খুব একটা স্বস্তির নয়, সুখকর নয়, কিন্তু এটি নিয়ন্ত্রণের তেমন কোনো এখন কিন্তু আর কি করার আছে, কোনো পদক্ষেপ তো সেই অর্থে লক্ষ্যণীয় না। আমি বলতে চাচ্ছিলাম, যেমন পাকিস্তানের অ্যাম্বাসেডর একটা কথা বলছেন, গভর্নমেন্ট কিন্তু ইনস্ট্রাকশন দিচ্ছে নিয়ম অনুযায়ী চলা, মানুষ তো নিয়ম মানতে হবে, স্বাস্থ্য নীতি মানতে হবে, সচেতন হতে হবে, তার নাগরিক দায়িত্ব পালন গভর্নমেন্ট করছে। প্রবলেম যেটা হচ্ছে, সমাজের একটা বিশাল অংশ মানছে না। আপনি যদি লকডাউন শুরু থেকে দেখেন, এটা তো মার্চ থেকে শুরু হয়েছে না, কিন্তু আপনি মানবে কেন? আপনি লকডাউন দিয়ে আবার আপনি গার্মেন্টস ফ্যাক্টরি খুলে দিলেন, আপনি দোকানপাট খুলে দিলেন। এখন কিন্তু গত 2 মাস যদি আপনি পর্যালোচনা করেন, মানুষ কিন্তু ঘুরে ফিরে করছে আগে থেকেও। বাস্তবতার কারণে অনেকের পক্ষে লকডাউন মানা সম্ভবই না, বিশেষ করে তার দিন এনে দিন খায় বিশাল একটা অংশ। গার্মেন্টস সমৃদ্ধ বাংলাদেশ, এত অর্থনৈতিক উন্নতি, 1-2 মাসে কেন আমরা পারবো না? সেটা বলতে পারবো না। একটা কারণটা হলো, আপনি যদি ঢাকা শহরে বা যে কোনো শহর বস্তিগুলো দেখেন,
ছোট্ট ঘর 4 জন 5 জন থাকে, একটা বাথরুম, একটা টয়লেট, পানির ব্যবস্থাও নাই। যদি আপনি অনেকগুলো এইগুলো শ্রমিক যে শ্রেণীগুলা তারা প্রায় মেস করে থাকে, একটা রুমে 5 জন 6 জন গাদাগাদি করে থাকে। তাদের তো ফিজিক্যাল ডিস্টেন্স মানেই না, আমরা তো বলি সোশ্যাল ডিস্টেন্স না, আসলে এটা হবে শারীরিক দূরত্ব। তারা কি মানে? এভাবে তো মানে না, চলছে না কিন্তু শুরু থেকেই। আপনি অনেকে পুরা ঢাকা শহরে আপনি যদি মহৎপুরে যান, এই যে জেনেভা ক্যাম্প যদি যান, আপনি যদি দেখেন বাস্তবতা হলো ছোট্ট ঘর, 5 জন 7 জন 10 জন, ওই ট্যাব, ওই একটা ছোট্ট বাথরুম আছে, একটা টয়লেট আছে, ইভেন ওই কোন বালতির মধ্যে পানি নিয়ে মগ দিয়ে দিয়ে তারা গোসল করে। তারা কি আসলে ওই সোশ্যাল ডিস্টেন্স বা ফিজিক্যাল ডিস্টেন্স মানে? এসব তারা লকডাউন কি বুঝে? আমি কিছু রুগী পাইছি, আমাকে টেলিফোন করে বলছে, সরাসরি দেখে নাই, ঘরের মধ্যে 2 জন 3 জন, একটা মেসে 4 জন বা 5 জন থাকে, 2 জন আক্রান্ত, বলছে আপনি সরে থাকেন, আইসোলেশন থাকেন, ওইদিকে থাকেন। আইসোলেশন দিলে আমি থাকবো, তাহলে আমার রাস্তায় যায় পড়ে থাকতো, আমার তো জায়গা নাই, কোথায় থাকবো? এইটা কিন্তু রিয়েলিটি। সমাজের একটা বিশাল অংশ এই অবস্থা, এই জন্য তারা কিন্তু লকডাউন মানছে না। দ্বিতীয় কথাটা হলো, যেটা আমি বলছি না, একটা গ্রুপ আছে দিন এনে দিন খায়, গার্মেন্টস শ্রমিক বলেন, রিক্সাওয়ালা বলেন, ফুটপাতের দোকানদার বলেন, বা ভ্যান চালক বলেন, প্রচুর লোক তো আছে, তাদের তো ইনকাম রাস্তা বন্ধ হয়ে গেছে। আমরা তো তাকে 3 বেলা খাওয়া কিন্তু এনশিওর করতে পারি, ওরা কিন্তু পেটে, এবং তারা লকডাউনে চেয়ে না, করোনাও চেয়ে না। এমন রুগীও বলছে আমাদের, রুগী না মানে লোকজন, আমরা করোনাও মরবো না, লকডাউনটা আমরা কিছু বুঝি না, আমরা কিন্তু না খেয়ে মরবো, এরকম কথা বলছে। ইভেন যে ঈদের আগে কয়েকজন যাত্রী আমি মিডিয়াতে দেখছি, আমি সাক্ষাৎকার, আমরা বাড়ি যাচ্ছেন কেন? বাপ মা বুড়া মানুষ, ওদের জন্য যাচ্ছি, করোনা আমাদের দরকার নেই, বাপ মার কাছে যেতে হবে, এই ধরনের ফিলিং কিন্তু মানুষের প্রচুর। এখন ফোর্সফুলি ছাড়া এদেরকে আপনি কোনো আইনেই বানাতে পারবেন না, এবং তারা রিলাক্টেন্ট, কোনো আইন টাইনই মানতে চাচ্ছে না। লকডাউন বলেন, সোশ্যাল ডিস্টেন্স বলে কিছুই বোঝে না, মানেও না, জানেও না, চেষ্টাও করে না। এবং স্বাস্থ্যবিধি যেগুলো আমরা বলি, এই যে আমরা যে এত কথাবার্তা বলছি, এগুলো তাদের আসলে কান পর্যন্ত পৌঁছে কিনা এটাও কিন্তু সত্য, এটা হলো রিয়েলিটি, বাস্তবতা। সুতরাং আমাদের এই বাস্তবতার মধ্যে দিয়ে চলতে হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো, যেটা আমি বিভিন্ন সময় বলেও আসছি, জীবন জীবিকাটা কিন্তু খুব একটা মানে প্রধান আলোচ্য সূচি হয়ে দাঁড়াইছে। দুইটা একটা একটা পরে, জীবন না থাকলে তো আবার জীবিকাই কি? কিন্তু জীবিকা যদি না থাকে, জীবনটাও কিন্তু অর্থহীন। দুইটা একটা কিন্তু একটা পুরো পরিপূরক একই সাথে। সুতরাং জীবন জীবিকা কিন্তু খুব জরুরি হয়ে গেছে আমাদের বাঁচার জন্য, জীবিকার জন্য, এটা সত্য। বাট দুর্ভাগ্যজনক যে 1-2 মাসেই আমরা কাতর হয়ে গেলাম, কাতর হয়ে গেছে, এক্স্যাক্টলি তাই, আমরা কাতর হয়ে ম্যানেজ গেছি। করতে পারলাম না, 2 মাসের মধ্যে কিন্তু অর্থনৈতিকভাবেও কারণ নিশ্চয়তা দেয়া গেল না। কারণ এই করোনা তো আপনি যেটা বললেন, স্বাস্থ্য সব জায়গায় তো এটা লন্ডভন্ড করে দিচ্ছে, অর্থনীতি লন্ডভন্ড করেছে। আমাদের সামাজিক ব্যবস্থা বলেন, অর্থনৈতিক ব্যবস্থা বলেন, ধর্মীয় বলেন, সাংস্কৃতিক বলেন, এই যে পড়াশোনা, বাচ্চারা সব ঘরে বসে রয়েছে, বাইরে তো পারছে না, খেতে, সমস্ত জায়গায় এই করোনা নামক অদৃশ্য যে শক্তি আমাদেরকে বলতে পারেন যে লন্ডভন্ড করে ফেলছে। কোনো কিছুতে আমরা সামাল দিতে পারছি না, আমরা ফাইট করছি কিন্তু কোনো কুলকিনারা করতে পারছে না, এটা কিন্তু বাস্তবতা। শুধু আমাদের দেশে না, তো সারা পৃথিবীতে চলছে। Mr. Ambassador, the world is heading to a severe economic crisis. Indeed, it's an economic earthquake. According to different news sources from Pakistan, the Pakistan economy is projected to face a loss of up to 4.64% in the gross domestic product. 20% reduction in imports and exports, losses at 1.2 trillion rupees in a limited lockdown scenario. 18.53 million people are, or 30% of the labor force will be unemployed. Inflation is projected to accelerate to 11.5% in financial year 2020. How the government is going to tackle such an immense economic crisis, and how is the COVID-19 situation going to have a greater impact on Pakistan's import and export demand? Mr. Ambassador. As you mentioned, as you gave all these, the figures, the details about the economic situation in the country, it is indeed very precarious and it is very challenging for the government. And I would say that it is not only Pakistan which is encountering and which is kind of facing these problems. It's a global crisis, and we have to kind of look into ways as how to get out of it. But it is, of course, as I said, that it is a big challenge for the government. There has been a tussle going on between like the traders and the government. They have been insisting that the government should just open up everything so that the economy could improve. But it is like a double sword that if we open up, it creates problem. It creates health issues. It creates it endangers the lives of the people. On the other hand, if we go for a strict lockdown, it brings in
huge problem for the economic situation of the country, which we are. It is a difficult situation, very difficult for government to any decision it takes, it kind of cuts on both sides. So, but in my personal view, as I suggested, as I said before, that in order to improve the health situation, the lives of are much more important than economy. Of course, economy can be revived, later. At the time, for the time being, what is important is to save the lives. So we have to take decision that the lives of the people are safe and the government goes for down. But unfortunately, again, if government goes for that, it creates economic issues. It brings in economic issues. So it's really kind of, we are in a dilemma. The government is in a dilemma as to how to go. Ambassador Siddiqui, Asian Development Bank said Pakistan's economic growth to slow down due to COVID-19 outbreak, and Pakistan will be the sixth slowest growing economy in South Asia. Which initiatives can manage big economic fallout in a developing country like Pakistan? No, it is something very, very difficult for the government. Of course, the economic situation and our economic the targets that we were supposed to meet in the near future, we'll be unable to do that because of this crisis. And I think the Prime Minister Imran Khan has requested World Bank, ADB, and other monetary institutions to help us out in this hour of crisis. So we are looking up to them, and I hope that we will receive some kind of assistance from these international financial institutions in order to resolve the crisis. And the Pakistan government announced some economic packages worth 900 billion rupees, 200 billion rupees for low-income groups, 280 billion rupees for wheat procurement. Over 5 million people will be provided a monthly stipend of 3,000 rupees. Loan interest payments for exporters had been deferred temporarily. 100 billion rupees was provided to support small industries and the agricultural sector. Is it possible to mitigate the crisis through these initiatives? What do you think? You see, these have come as a glad tidings for the economy, which is kind of which is already under pressure. But I hope that these packages that have been announced by the government would be able to put a balm on a wound which we are facing at the moment. And even the World Bank fast tracks 200 million USD COVID-19 support for Pakistan. What type of recovery model the government should follow to avoid such a troublesome situation? Mr. Ambassador. You see, as the government has already announced sundry packages, and we are looking up to, as I said, to the international financial institutions. So we hope that the packages that have been announced will go down to the deserving, and of course we hope that this situation, the steps taken by the government in this case would help people to come out of this challenge. And on 15th March, Indian Prime Minister Modi called for the COVID-19 emergency fund to tackle the spread of the deadly virus in the SAARC countries. What initiatives SAARC has announced for Pakistan to fight COVID-19, and how do you see these initiatives? You see, these initiatives are good, but I would say keeping in view our geostrategic location and our bilateral relations with India, and SAARC unfortunately has remained, ineffective body because nothing really happens. Recently, when the SAARC summit webinar meeting was held, our minister of our advisor who deals with health issues was also there. But to be very honest, I don't see any light at the end of the tunnel as far as SAARC initiatives are concerned. Well, why do you think so? Because of the challenges that we have in our relations with India. Okay.
প্রফেসর আব্দুল্লাহ, আমরা জানি যে বর্ষা সামনে এবং বৃষ্টি শুরু হচ্ছে, এবং গত বছরটা আমরা কিন্তু ডেঙ্গু নিয়ে প্রচুর উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ছিলাম, অনেক মানুষ মারা গেছে, হসপিটালগুলোরও করুণ অবস্থা গেছে। আপনি প্রায় প্রতিনিয়তই সে সময়টা তো বেশ সরব ছিলেন, সতর্ক ছিলেন। এখন কোভিড-19 সঙ্গে যদি ডেঙ্গু এসে যুক্ত হয়, এবং যুক্ত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু খবরাখবর তো আসছে যে অনেকে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, এবং একই সঙ্গে আমরা এই কোভিড-19 কারণে কিন্তু অন্যান্য রোগের চিকিৎসাও যথাযথভাবে হচ্ছে না। মানে স্বাভাবিকতাটা কিন্তু নষ্ট হয়ে গেছে। চিকিৎসকরা আতঙ্কিত, বা চিকিৎসা সেবায় যারা নিয়োজিত বা তারাও খুব একটা স্বাভাবিকভাবে রোগীদেরকে নিচ্ছেন না। রোগীরাও হসপিটালগুলো মুখোমুখি হতে ভয় পাচ্ছেন, চিকিৎসকদের কাছে যেতে ভয় পাচ্ছেন। সব মিলিয়ে কিন্তু একটা কঠিন অবস্থার মধ্যে, এবং এর সঙ্গে যদি ডেঙ্গুটা যুক্ত হয়, সো আমি বুঝতে চাইছি যে বাংলাদেশের হেলথ কেয়ার সিস্টেম আসলে কিভাবে এটা ম্যানেজ করবে, মানে সেই গভর্নেন্সের জায়গাটা কি অবস্থা? মানে কয়েকটা জিনিস দেখেন, একে তো কোভিড-19 বা করোনা যাই বলেন, আমরা তো বিশাল দুর্যোগের মধ্যে চলছি। এর মধ্যে কিন্তু কয়েকদিন আগে একটা সাইক্লোন হয়ে গেল, বিশাল, যে আমফান যেটা হলো, বিশাল ক্ষতি হয়ে গেছে আমাদের, তাই না? অনেক লোক মারা গেছে, ঘর বাড়ি গবাদি পশু, মানে সব, যে আপনি ধরেন ধান, কত কিছু নষ্ট হয়ে গেছে, এটাও তো সত্য। তার মানে দুর্যোগটা আমাদের ছাড়ছে না মনে হচ্ছে। কোভিড একটা ধরলো, আবার আমফান ধরলো, এর মধ্যে এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। কয়েকদিন আগেও আপনি দেখছেন ওই কিছু লোক মানে গোপনে যে কোনোভাবে তারা বাড়ি যাচ্ছিলেন ট্রাকে করে, অ্যাক্সিডেন্ট হয়ে 17 জন কতজন লোক কিন্তু মারা গেল। মানে দুর্ঘটনা কিন্তু চলছে। তো যেটা বললেন তো খুব ইম্পর্টেন্ট, যে এই যে বর্ষা শুরু হচ্ছে, ডেঙ্গুর কিন্তু এটা মৌসুম কিন্তু শুরু হবে। যেহেতু আমাদের গতবারের একটা মানে তিক্ত একটা অভিজ্ঞতা আছে আমাদের ডেঙ্গু নিয়ে, তাই না? অনেক আক্রান্ত হয়েছে, অনেক লোক মারা গেছে। আমার যেটা ভয় হচ্ছে, গতবার কিন্তু অনেক ডেঙ্গুর একটা ক্যারেক্টার হলো, একবার আক্রান্ত হয়, যদি দ্বিতীয় বা তৃতীয়বার কিন্তু আরো সিরিয়াস হয়। তো আমি যেটা আপনি শঙ্কা প্রকাশ করছি, আপনিও যেটা খুব মানে ভয় পাচ্ছেন বা শঙ্কা প্রকাশ করছেন, যে এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে এডিস মশার লার্ভা কিন্তু সুপ্ত অবস্থায় থাকে। বৃষ্টির পানি পেলে এই লার্ভাতে কিন্তু মশা হবে, এডিস মশা হবে, মানে ডেঙ্গু বাহিত যে মশাগুলো। আমি তো ভয় হচ্ছে যে একে তো করোনা, তারপর যদি আল্লাহ না করুক ডেঙ্গু আবার আগের মতো গতবার মতো শুরু হয়, তাহলে তো এটা ভয়াবহ আকার ধারণ করবে আর কি। সেজন্য আমি বিভিন্ন সময় কিন্তু বলছি যে ডেঙ্গুটা কিন্তু আমরা জানি মশার দ্বারা, মশার কামড়ে হচ্ছে, এডিস মশার কামড়ে। এটা কিন্তু নিয়ন্ত্রণ করা খুব কঠিন না। এই তো আমরা চিনি না, করোনা তো চিনি না, কোভিড তো চিনি না, এটা তো অদৃশ্য শক্তি, ফাইট করছি, কোনো মানে ফাইটই আমাদের কাজ হচ্ছে না, যুদ্ধ আমরা করছি অদৃশ্য শক্তির বিরুদ্ধে, এবং আমাদের কোনো শক্তিই কাজে আসছে না। কিন্তু ডেঙ্গুটা যদি আমরা একটু সতর্ক হই, কিছু না, আমরা যদি মশা নিধনের কার্যক্রম শুরু করি, তাহলে কিন্তু খুব সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব। সেটা কি আছে, সেই কার্যক্রম করার দরকার। আমি তো বারবার অনুরোধ সেই কার্যক্রম কি আছে? তারা শুরু করছে, তারা বলছে, কিন্তু আসলে শুরু করার দরকার। যদি নাও থাকে, আমি মনে করি কাল বিলম্ব না করে এখনই শুরু করা দরকার। শুধু ঢাকা শহর তো না, এখন সময় বলতাম শুধু শহর কেন্দ্রিক, কিন্তু গ্রামেও ছড়ায় গেছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এগুলো দেখছে কি আসলে, মানে এগুলো দায়িত্বে কে? নানান প্রতিষ্ঠান আছে, প্রশাসন আছে, নানান কমিটি হচ্ছে, জানছে, কিন্তু শেষ পর্যন্ত বোঝা যাচ্ছে কোনো কিছুই ঠিকঠাক মতো চলছে না। আমি তো মনে করছি তারা কেন করছে না, তাদের তো করা উচিত, এবং যদি না করে থাকেন আমি মনে করি দ্রুত শুরু করা উচিত। যেমন ঢাকায় ধরেন বা চিটাগাং বা বড় বড় শহর মনে করেন, ঢাকা উত্তর দক্ষিণ, তারা কিন্তু ইভেন স্থানীয় প্রশাসন মন্ত্রণালয় আছে। ইভেন শুধু ঢাকা শহরে শুধু সিটি কর্পোরেশন কিন্তু না, এটা কিন্তু অনেকের আন্ডারে থাকে। এয়ারপোর্ট ধরেন আলাদা অথরিটি, তাই না, রাজুক আছে, ভূমি মন্ত্রণালয়, অনেকে কিন্তু আছে। আমি মনে করি দ্রুত সমন্বয়ের মাধ্যমে তারা এখন থেকে মশক নিধনের কার্যক্রম শুরু করা উচিত। যদি আল্লাহ না করে আবার ডেঙ্গু আসে, এমনি তো কিন্তু হসপিটাল আমাদের করোনা রোগীতে সয়বা, অনেকগুলো হসপিটাল কিন্তু নেওয়া হয়েছে, জায়গা নাই, যে ভেন্টিলেটর দরকার, আইসিইউ দরকার, কত কিছু হচ্ছে। আমি তো ভয় পাচ্ছি যে হারে করোনার সংক্রমণ বাড়ছে, যদি আরো বেড়ে যায় বা গ্রামে গঞ্জে চলে ছড়ায় পরে আরো বেশি হয়ে যায়, তখন এত হাসপাতাল আমরা জায়গা দেবেন কোথায়? ইভেন যদি আরো হাসপাতালও তৈরি করা হয়, তারপরেও তো এত রোগী নিয়ে আমরা সামাল দিতে পারবো না। এর উপরে যদি আবার ডেঙ্গু এসে হাজির হয়, আমরা করোনা ডেঙ্গু একই সাথে কিভাবে মোকাবেলা করব? অন্তত আমাদের ডেঙ্গু যাতে না হয়, এটা কিন্তু প্রতিরোধযোগ্য, এটা দ্রুত কিন্তু পদক্ষেপ নেওয়া উচিত এখন থেকে, দেরি না করে। Mr. Ambassador, Pakistan has had a long and good relationship with China. Pakistan has interest over the Persian Gulf and has wide-ranging bilateral relations with the United States and other Western countries. Is there any chance of changing Pakistan's international political or geopolitical framework? And how can the COVID-19 pandemic affect Pakistan's historical relationship with China? China has been our very old ally. We have been kind of their friends for a long, long time. And as we say that our friendship is deeper than oceans and taller than Himalayas.
in this particular, crisis, I think Chinese have been extremely helpful. We have been receiving a lot of aid from them. A large number of Pakistanis who were stranded there in Wuhan, from where it kind of originated. The Chinese went extra mile to help especially the students who were stuck there. So, I mean, COVID in you should bring the countries together, closer to each other. And it's unfortunate, or it provides an opportunity for all the nations to come closer to each other, rather than, having crossing swords with each other. As we have seen what's happening between the United States and China. US President has been blaming China, left, right, and center. So this is not the time to kind of, fuel fire. So it is time to come closer and to understand the intricacies and to understand the sensitivity that this COVID-19 has created for the world. So it is the time, I think, that we should all come closer together. Even SAR could have played a role, but unfortunately, because of the bilateral relations, it has remained hostage to the, relations between Pakistan and I think Indians never opened the door. So this should have been time to resolve these crises as well. But unfortunately, as we have seen that in August, last August, it went ahead and they brought in this law in Kashmir, which kind of they almost absorbed it, which of course is criticized all over the world. So we are of the view that this is really an art to understand each other, to come to aid to help each other. Ambassador, few experts said that there is also a possibility to come to a settlement of the Kashmir dispute. What is your opinion regarding this? We have been saying it for the long time, and especially after August, the government of Pakistan raised this all over the world. We have taken it to the OIC, and fortunately, we have received lot of support. We have received lot of support from many of the countries, and even from the Gulf, from OIC, from UN. But I don't see Modi's government taking any initiative in kind of trying to solve it. And their actions are, unfortunately, they are not very helpful. And we know the China-Pakistan Economic Corridor, CPEC, constitutes one of the largest foreign investment China has made in the framework of the One Belt, One Road initiative. But recently, India stated that China-Pakistan Economic Corridor is illegal because it passes through parts of the Union territories of Jammu and Kashmir and Ladakh. Do you think CPEC could place an additional strain on India-Pakistan relations? Ambassador. I don't think so. I think Indians, ever since this initiative came into being, Indians have been raising their voice against it. But Chinese have also have made it abundantly clear that they are not going to get back on it, and so are we. And Indian accusations against China and Pakistan in this regard are not ID, and I don't stand anyway. ওকে প্রফেসর ডক্টর ABM আব্দুল্লাহ, আমরা একটু শেষের দিকে চলে এসেছি। সো আমি একটু আনসার দেওয়া বাকি ছিল। জি প্লিজ। সেগুলো আপনি তখন প্রশ্ন করেছিলেন যে এই করোনা আসাতে, এই কোভিড আসাতে অন্যান্য রোগীদের প্রবলেম চিকিৎসা কিন্তু এটা কিন্তু সত্য। কারণ দুইটা কারণে তাহলে রোগীরও কিন্তু আসতে পারছে না, তারা ভয় পাচ্ছে, তারাও আসে না, আবার গিয়েও লাভ নাই অনেক ক্ষেত্রে। হ্যাঁ সেটাও বলছি, গিয়েও ডক্টররা ট্রান্সপোর্টও তো বন্ধ, ট্রেন নাই, বাস, দূরের রোগীগুলো তো আসতে পারছে না। আর যেটা বললেন হাসপাতালে গেলেই প্রথম বলে আপনি কি কোভিড-19 কিনা, এটা কিন্তু হচ্ছে পজিটিভ কিনা, সেই চেক, তো এটা চেকআপ কিভাবে কিন্তু অনেকটা উন্নতি হয়েছে। কিন্তু শুরুতে এটাই ছিল, সবাই ভয় পাচ্ছে, কারণ ডাক্তারও তো ভয় পায়, মানুষ তো ওরাও, তাদের তো ফ্যামিলি আছে। সুতরাং বলে যে কোভিড টেস্ট করে নেন, কিন্তু আসলে কোভিড ছাড়া কত রোগী আছে না, স্ট্রোকের রোগী, হার্টের রোগী, কিডনির রোগী, লিভারের রোগী, কত রকমের বা অন্য জ্বরও তো আছে। এই জিনিসটা কিন্তু অনেক রোগী কষ্ট হচ্ছে। এবং শুধু তাই না, আপনি নিশ্চয়ই জানেন, এক হসপিটালে গেছে হয়তো কোভিডের জন্য বলছে ভর্তি করে নাই দরকার, আরেক হসপিটালে গেছে, এই কয়েক জায়গায় ঘুরতে কিন্তু রোগী মারাও গেছে। এই আনফর্চুনেট ঘটনা কিন্তু ঘটে গেছে। যাই হোক, গভর্নমেন্ট কিন্তু একটা অর্ডার ইস্যু করছে, আপনি জানেন
যে তারা ভাগ করতে বলছে, এবং আমরা অনেক প্রাইভেট হসপিটাল কিন্তু তারা ডিসিশন নিয়ে ফেলছে, ইয়েলো রেড জোন এরকম করা হয়েছে। রেড জোনগুলোতে হয়তো মানে যাতে করোনা চিকিৎসা করবে, অন্যগুলোতে অন্য চিকিৎসা করবে, সরকারি সবাই কিন্তু এই উদ্যোগটা নিচ্ছে। তো এটা শুরুতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে মানুষের, এখনো হচ্ছে। তো আমি মনে করি এটা বোধহয় উন্নতি হয়ে আসতেছে, অনেকটা হচ্ছে, কিন্তু এইটা কিন্তু আসলে রোগীদের কষ্ট হচ্ছে, এবং রোগী কিন্তু মারাও যাচ্ছে, এটা খুব কষ্ট। ইভেন আমরা তো অন্য সময় দেখতাম হাসপাতালগুলো রুগীতে শয়লাম, আউটডোরের জায়গা নাই, গিজ গিজ করে ওয়ার্ডের জায়গা নাই, আর এখন সব ফাঁকা। এই রোগগুলো গেলে কোথায়? শুধু কোভিডে যে মারা যাচ্ছে তা না, এই ধরনের অনেক রোগী কিন্তু মারা যাচ্ছে, স্ট্রোক বলেন, হার্ট অ্যাটাক বলেন, লিভার কাদার, অন্য রোগী কিন্তু মারা যাচ্ছে। এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক। তা আমি মনে করি যে আমরা হয়তো শুরুতে অনেক ডাক্তারও ভয় পাচ্ছে, আমরাও ভয় পাচ্ছিলাম, ডাক্তারদের পার্সোনাল প্রোটেকশন নিয়ে অনেক কথাবার্তা চলছিল। অবস্থা কিন্তু একটু উন্নতি হচ্ছে বলে আমি মনে করি। এখন অনেক সরকারি বেসরকারি তারা কিন্তু ওই জোন ভাগ করে নিচ্ছে, কোভিডগুলো একজনে করবে আর নন কোভিডগুলো আরেক জায়গায় চিকিৎসা করা হচ্ছে। কিন্তু ইভেন কয়েকটা ফ্লোর তারা ভাগ করে নিচ্ছে, কয়েকটা ফ্লোরে কোভিড চিকিৎসা চলবে, অন্য ফ্লোরে অন্য চিকিৎসা, কিন্তু হচ্ছে। এখন আস্তে আস্তে আশা করি এটা উন্নতি হবে আর কি মনে হচ্ছে। বাট কোভিডের কি হবে? মানে কোভিড তো না, সেটা তো আমি শুরুতেই বলছিলাম যে আমি তার তো ভয় বিস্তার পাচ্ছি, অব্যাহত আছে, অব্যাহত আছে। শুধু তাই না, আমি যেটা ভয় পাচ্ছি, ঈদে লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক গ্রামে গিয়ে ছড়াই দিয়েছে। গ্রামটা ভালো ছিল, আমি তো ভয় পাচ্ছি তারা আমাদের ছড়াই যাবে, এবং এই লোকগুলো যখন আবার শহরে ফেরত আসবে তাদের মাধ্যমে না আরো ছড়ায় না যায়, ছড়ায় না, কিন্তু আমি তো ধরেন প্রতিদিনই গ্রামে গঞ্জে বিভিন্ন প্রান্তে যখন খোঁজ খবর নেই, সব জায়গায় দেখি যে ছড়ায় গেছে, ছড়িয়ে গেছে। ছড়িয়ে এবং গেছে। জনপ্রতিনিধিদের সঙ্গেও আমি কথা বলছি, বা জনপ্রতিনিধিরা বলে যে সরকারি দলের নেতারাও আমার অনুষ্ঠানেও বলেছেন যে আমি গত কয়েকদিনে যাদের সঙ্গে কথা বলেছি, কোনো এলাকার চিত্রই কিন্তু ভালো নয়। না, সব জায়গায় তো খুব মানে খারাপ খবরই তো সো আমরা আমার পাচ্ছি। প্রশ্ন হচ্ছে যে এখন পরিস্থিতিটা আসলে কিভাবে মোকাবেলা করবে? এখন সেটা এখন সরকারি ছুটি আছে 30 তারিখ পর্যন্ত, লকডাউন কি অব্যাহত থাকবে কিনা, এরকমই থাকবে কিনা, নানান রকমের প্রশ্ন আছে। বা কিভাবে এখন ম্যানেজ করবেন, কারণ এটা তো গোটা দেশে ছড়িয়ে পড়েছে। আমার যেটা ব্যক্তিগত সাজেশন, যেমন আমি তো ভয় পাচ্ছি যদি রুগীর হার বেড়ে যায়, আমি চাচ্ছিলাম রুগী যেন না হয়, আক্রান্তের হার যেন কমে। আক্রান্তের হার যদি না কমে, হাসপাতালে এত জায়গা দেওয়া যাবে না। ইভেন গ্রামে যেখানে আক্রান্ত যে হচ্ছে, চিকিৎসার তো এত সুযোগ নাই। এটা উপজেলা লেভেলে, সেখানে আমার সাজেশন ছিল যে অন্তত সেখানে যে কটা বেড আছে, কয়েকটা বেড ভাগ করে কোভিডের জন্য রাখা হোক, সেখানে অক্সিজেনের জন্য ব্যবস্থা, কারণ এটা অক্সিজেনটা খুব জরুরি। অনেক জায়গায় তো অক্সিজেন নাই, সিলিন্ডার দেওয়া, অক্সিজেন দেওয়া হোক, নাহলে তারা কিভাবে সামাল দেবে? ইভেন ধরেন গ্রামে আক্রান্ত হলো, শহরে তো আসতেও পারবে না তারা, ট্রান্সপোর্ট তো নাই, আর আসলেও যে হাসপাতালে ভর্তি হবে সেই গ্যারান্টিও তো নাই, বেড নাই, ফিল আপ হয়ে যাচ্ছে অনেক হসপিটাল হচ্ছে, এবং আরও যদি নেয় হসপিটাল, তারপরেও তো মনে হয় সামাল দেওয়া কঠিন হয়ে দাঁড়াবে। এটা এই জন্য আমি চাচ্ছিলাম, বা আমি মনে করছিলাম, যেন কোনো উপায়ে আমরা প্রতিরোধ করতে পারি, প্রতিকারমূলক ব্যবস্থা নিতে পারি। যত আক্রান্তের হার বাড়বে, হাসপাতালের উপরে কিন্তু একটা বার্ডেন হয়ে দাঁড়াবে, এবং মানুষের চিকিৎসা আসলেই একটা বিশাল ঝুঁকির মধ্যে পড়ে যাবে। পুরো বিষয়টাই এখন অনিশ্চিত, অনিশ্চিতের মধ্যে হয়ে যাবে। এই জন্য আমি যেটা আপনি বললেন যে লকডাউন কি বাড়বে না কি করবে, গভর্নমেন্ট কিন্তু একটু গভর্নমেন্ট কিন্তু লকডাউন বাতিল এখনো করে নাই। আসলে সামান্য কয়েকটা গার্মেন্ট হয়তো খুলে দিচ্ছে, দোকান খোলার কথা বলছে, তাও কম্পালসারি না, কেউ খুলতে পারে, কিন্তু বার্তাগুলো তো গেছে, এই বার্তাগুলোই তো মানুষকে অনেক, কিন্তু মানুষ এই সুযোগে সাহসী করে ফেলছে, তার নিজেরা কিন্তু আসলে মানছে না সুযোগগুলো। আমি যেটা মনে করি, আগামী কয়েকদিনের মধ্যেই বা এক সপ্তাহ বা কয়েকদিনের মধ্যেই, তাহলে আমরা কিন্তু জানতে পারবো, যেহেতু মানুষ গ্রামে চলে গেছে আর ফেরত আসবে। আপনি জানবেন কিভাবে? আপনার যদি টেস্ট আপনি ওই 10-এর মধ্যেই সীমাবদ্ধ রাখেন। না, 10-এর মধ্যে টেস্ট আমি চাচ্ছি বাড়াক, দ্রুত বাড়ানো দরকার। তার মধ্যে আক্রান্তের আমরা বুঝতে পারবো, যদি বাড়তেই থাকে আগামী 7-5 দিনের মধ্যে আমরা বুঝতে পারবো, যদি আক্রান্তের এইভাবে দ্রুত বাড়তে থাকে, মৃত্যুর হার বাড়তে থাকে, আমার মনে হয় লকডাউন খুব কড়াকড়িভাবে আবার দেওয়া উচিত, এবং খুব কঠিনভাবে। কিন্তু তার আগে মানুষের খাওয়া দাওয়ার ব্যাপারে এগুলো কিন্তু নিশ্চিত করতে হবে, কারণ 3 বেলা খাওয়া দিন নিচে নিম্ন আয়ের লোকজনকে যদি না দেন, তাহলে কিন্তু তারা ওই লকডাউন কিন্তু আসলে কার্যকরী হবে বলে মনে হচ্ছে না। ইভেন অনেকেরও দাবি, আমিও মনে করছি, লকডাউন কঠিনভাবে দেওয়া উচিত। যদি কেউ না মানে, প্রয়োজনে বোধহয় শক্তভাবে কারফিউ দিতে হবে। কারফিউ যদি না দেন, তাহলে আপনার মানুষকে লকডাউন মানাতে পারবেন, তাদের ঘরে রাখতে পারবেন না। Ambassador Rafiuzzaman Siddiqui, we are almost at the end of the program, so any final remarks? You see, I would like also, besides the government's responsibility, of course, to take, the situation in its hand, but it is also up to the people, up to the nations of the different countries, that they should, follow the rules. They should follow the instructions given by the government about social distancing, which unfortunately are being flouted all over, not just in our region, but I think they are being flouted all over. And I think we should understand and we should realize the gravity of the pandemic, and we should understand that unless and until we ourselves follow it religiously, there will be no respite from it. The disease will only
proliferate and it will really expand, it will be very disastrous for not only for our countries but for the region, but globally as well. আপনি আর কিছু যোগ করবেন 30 সেকেন্ডে জাস্ট শেষ করতে না, হবে। আমি জাস্ট কুইকলি একটা কথাই বলবো যে যেহেতু আমাদেরকে মনে রাখতে হবে আমি আমার দায়িত্ব পালন করে যাবো, জনগণকে কিন্তু সচেতন হতেই হবে, করতেই হবে, তার নাগরিক দায়িত্ব পালন করে আমাকে মনে রাখতে হবে আমি ভালো থাকলেই হবে না, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমার ফ্যামিলি সবাই যেন ভালো থাকে, আমি ভালো থাকবো, সবাই যেন ভালো থাকে, এটা সবার জন্য জরুরি। তার জন্য আমি আমার দায়িত্ব পালন করব, আমি সচেতন হব, স্বাস্থ্যবিধি সবাই জানেন আমাকে মেনে চলতেই হবে, যেমন রেগুলার হাত দেওয়া, যেখানে এগুলো কিন্তু মানতে হবে, ঘরে বসে থাকবো, প্রয়োজন ছাড়া বাইরে যাব না, বাইরে গেলেও যত দ্রুত কাজে বাইরে যেতে হবে, দ্রুত কাজ সেরে আমি দ্রুত ঘরে থাকবো, এবং ফিজিক্যাল ডিস্টেন্সটা কিন্তু আমাদেরকে মেনটেন করে যেতেই হবে। ধন্যবাদ। এবং প্রশাসনকে তো তার কঠোর ব্যবস্থা নিতে হবে, যেটা আমি বলছি, কারণ প্রশাসন এবং জনগণ আমাদের কিন্তু সমন্বিত পদক্ষেপের মাধ্যমে এগিয়ে যেতে হবে, কারণ দেশটা আমাদের, আমি বাঁচবো, সবাইকে যেন বেঁচে থাকেন, ভালো থাকেন, দেশের মানুষ যেন ভালো থাকে, আমাদের কিন্তু আসলে এটি কাম্য হওয়া। Professor ABM Abdullah and Ambassador Rafiuzzaman Siddiqui, thank you for being with us. Thank you so much indeed. দর্শক, কথা হচ্ছিল কোভিড-19 বা করোনা ভাইরাস নিয়ে, এবং পাকিস্তান থেকে যা আমরা শুনলাম, বাংলাদেশ থেকেও যা শুনলাম, শেষ পর্যন্ত দায়টা কিন্তু জনগণের উপরেই বর্তাচ্ছে এবং জনগণকেই দায়িত্ব নিতে হবে। যতই আমরা অন্যান্য গুরুত্বপূর্ণদের দিকে তাকাই না কেন, শেষ পর্যন্ত দায়টা আমাদের সাধারণ নাগরিকদেরই, এবং এখানে করণীয় কি সেটিও মোটামুটিভাবে স্পষ্ট। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আমরা বা আমাদের যারা পরিচালনা করছেন তারা সব ব্যবস্থাই নিলেন, কিন্তু শেষ পর্যন্ত কোনো ব্যবস্থাই আসলে কাজে দিচ্ছে না, কারণ এই ব্যবস্থাগুলোর মধ্যেই আসলে নানা রকমের দুর্বলতা ছিল। কথা এবং কাজের মধ্যে অনেক জায়গায় সমন্বয় ছিল না, পদক্ষেপগুলোর মধ্যে সমন্বিত পদক্ষেপ ছিল না, সব মিলিয়ে দুর্বলতাগুলো স্পষ্ট। কাজেই জীবন যার সিদ্ধান্ত তার, অর্থাৎ আমার আপনার জীবন, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন পথে চলব। জীবন জীবিকার মধ্যে ভারসাম্যের প্রসঙ্গ এসছে, জীবনও গুরুত্বপূর্ণ, জীবিকাও গুরুত্বপূর্ণ, তবে জীবনটা অবশ্যই সবার আগে। এবং সেখানটাতে এটা স্পষ্ট যে কেউই এখন আর যে পরিস্থিতিতে যেভাবে ছড়িয়ে পড়েছে সেখানে খুব বেশি সহায়তা যে চারপাশ থেকে পাওয়া যাবে সেটি নয়। কাজেই নিজেকে সম্ভবত যতটা সম্ভব ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করা, পরিষ্কার পরিচ্ছন্নতা, হাত ধোয়া, এই কাজগুলো করতে হবে। এর বাইরে অন্য কোনো কিছু আছে বলে মনে হয় না। অন্যদিকে জীবিকার প্রশ্নে এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমরা যতই উন্নয়নের জয়গান গাই না কেন, আমাদের প্রাইভেট সেক্টরের কথা বলি, পাবলিক সেক্টরের কথা বলি, সরকারের কথা বলি, 2-3 মাস আসলে সাধারণ মানুষকে খাদ্য যোগানের মতো অবস্থায় আমরা নেই। এত উন্নয়নের কথা বলবার পরেও সেটি নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। এখানটা তো আসলে আমরা আশা করব যে আমাদের প্রতিটি নাগরিকে যেন খানিকটা মানবিক হই, যার সামর্থ্য আছে সে যেন অন্যের পাশে দাঁড়াই। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা, নিরাপদে থাকুন এবং ঘরে থাকুন।